আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, উপস্থিত প্রিয় সাংবাদিকবৃন্দ, আমার সহকর্মীবৃন্দ এবং আমাদের দলের নেতৃবৃন্দ, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বহু ত্যাগ তিতিক্ষা আত্মত্যাগের বিনিময়ে আমরা একটা পর্যায়ে পৌঁছেছি। কেউ যদি মনে করে 7 দিনের প্রোগ্রামের মাধ্যমে এই ধরনের অর্জন হয়েছে, এটা সঠিক হবে না। 1947 সাল থেকে যেরকম পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছিল, তার পরিসমাপ্তি হয়েছিল 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে। অনুরূপভাবে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আস্তে আস্তে আন্দোলন শুরু হয় 2009 সাল থেকে। 2014 সালে জ্বালাও পোড়া হয়। এই জ্বালাও পোড়ার মূল হোতা ছিল জেনারেল আজিজ এবং বেনজির। তাদের মাধ্যমে জ্বালাও পোড়া হতো। মামলার আসামি করা হয়েছে বিএনপি, জামাত, আমাদের দলের নেতাকর্মীদেরকে। অনুরূপভাবে 2018 সালে হয়েছে, যত অপকর্ম সংগঠিত হয়েছে রাস্তাঘাটে, আওয়ামী লীগের নেতাদের মাধ্যমে হয়েছে, পুলিশের কিছু কিছু তাদের অনুগত লোকদের মাধ্যমে হয়েছে, বিজেপির কিছু তাদের অনুগত লোকদের মাধ্যমে হয়েছে। অনুরূপভাবে আপনারা দেখেছেন 2018 সালে রাতের বেলায় ভোট হয়েছে। এটার সাথে যারা দায়িত্বপ্রাপ্ত ছিল, তারা যদি এটার সাথে জড়িত না হতো, এই ভোট কখনো হতো না। 2024 সালে আসেন, একই ধরনের ঘটনা। পৃথক কামরায় গোপন কক্ষে ভোট হয়ে অবৈধ সরকার নির্বাচিত হয়েছিল। সুতরাং এটা দীর্ঘ সংগ্রাম এই সরকারের বিরুদ্ধে জনগণ করেছিল। বিভিন্ন সময় আমরা এই সংগ্রামে ব্যর্থ হয়েছি। পরে আসলো আমাদের ছেলে মেয়েরা, তারা কোটা আন্দোলন নিয়ে আগে আসলো। প্রথমে তাদের অনেকগুলি দফা ছিল, মূলত কোটা আন্দোলনে ছিল মূল লক্ষ্য। কিন্তু এক পর্যায়ে কোটা আন্দোলন হয়ে গেল এক দফার আন্দোলন। সরকারকে পদত্যাগ করতে হবে, নতুন সরকার গঠন করতে হবে। এর পিছনে আমাদের ছেলে মেয়েরা অগ্রণী ভূমিকা পালন করেছে এবং অকাতরে তারা তাদের জীবন বিলি করে দিয়েছে। তাদের কাছে সমগ্র জাতি কৃতজ্ঞ। তারাই হচ্ছে জাতীয় বীর। তাদেরকে আমরা সম্মান করি। যারা ইন্তেকাল করেছেন, শহীদ হয়েছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করি। যারা অসুস্থ আছেন, তাদের সুস্থতা কামনা করি। এই আন্দোলনে আপনারা দেখেছেন, সমগ্র বাংলাদেশের আওয়ামী লীগ ছাড়া, জাসদ ছাড়া বা মেননের লোক ছাড়া আপামর জনসাধারণ এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছিল। অন্যথায় কোটি কোটি লোক রাস্তায় নেমে আসা এটা সম্ভব ছিল না। কিন্তু আমাদের ছেলেরা যদি প্রথমে বুকে তাজা রক্ত ঢেলে না দিত, তাহলে জনগণ উৎসাহিত হতো না। আজকে অনেকে বলে 250 লোক মারা গেছে, 200 লোক মারা গেছে। আমার হিসাব অনুযায়ী 1200-র উপরে ছাত্রছাত্রী, সাধারণ জনগণ শহীদ হয়েছে এবং আহতদের সংখ্যা 10,000-এর উপরে। আমাদের দলেরও একজন সদস্য ইন্তেকাল, শহীদ হয়েছে। আরেকজন গুলিবিদ্ধ অবস্থায় মেডিকেলে এখন চিকিৎসা নিচ্ছে। আমাদের ওই বহু ছেলে মেয়েরা আমাদের দলের গ্রেপ্তার হয়েছে। অনুরূপভাবে অন্যান্য রাজনৈতিক দলেরও বহু নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে। আমরা সরকারের কাছে দাবি করেছিলাম, যারা আছেন এখন অবৈধ হোক আর বৈধ হোক রাষ্ট্রপতি আছেন, ওনাদের কাছে দাবি করা হয়েছিল সবাইকে যেন মুক্তি দেওয়া হয়। অনেকে মুক্তি পেয়েছে, এখনো অনেকে মুক্ত হয় নাই। সুতরাং এটাই ছিল
আমাদের আন্দোলনের একটা পটভূমি। নিঃসন্দেহে ছাত্ররা ছাত্রীরা যারা শহীদ হয়েছে এবং যারা এই সংগ্রামে লিপ্ত ছিল তারাই হচ্ছে আমাদের জাতীয় বীর, এবং এটা ছিল একটা দ্বিতীয় মুক্তিযুদ্ধ। 1971 সালের মুক্তিযুদ্ধ ছিল ভারত বলছে আমরা করে দিয়েছি, আওয়ামী লীগ বলছে আমরা করে দিয়েছি, কেউ বলছে আমার বাবাই করে দিয়েছে। কিন্তু এবার কারো বাবা, কারো মামা, কারো চাচা, কোনো দেশ এটার সাথে জড়িত নেই। এই মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে একমাত্র বাংলাদেশের মানুষের মাধ্যমে। সুতরাং এটার কৃতিত্ব ছাত্রছাত্রীদের, তাদের অভিভাবকদের এবং সাধারণ মানুষের। আজকে আপনারা শুনেছেন নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে, শপথ নেওয়া হবে। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সহ নতুন সরকারের প্রতি আমাদের আন্তরিক শুভেচ্ছা থাকবে, শুভকামনা করছি। আশা করি তাদের উপর অর্পিত দায়িত্ব পালনে তারা সচেতন হবেন এবং নিষ্ঠার সাথে সেটা পালন করবেন। সর্বসাধারণের উদ্দেশ্যে বলতে চাই, স্বৈরা শাসনের পতনের পর জাতি, ধর্ম, বর্ণ, রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সকলের ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। এখন কি পদক্ষেপ নেওয়া উচিত, আমাদের পার্টির পক্ষ থেকে আমরা কিছু বক্তব্য এখানে দেব। এগুলি সম্পূর্ণ না, যদি বলতে হয় সেটা হয়তো 2 ঘন্টা 3 ঘন্টা লাগবে, সবগুলি বলা সম্ভব না। কিছু কিছু যেগুলি জরুরি সেটাই আমরা বলবো। সকল সরকারি কর্মকর্তা কর্মচারীকে অবিলম্বে নিজ নিজ দায়িত্বে ফেরার জন্য অনুরোধ করছি। প্রয়োজনে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যদের সাময়িকভাবে নিয়োগ দেওয়া যেতে পারে। ডিজিএফআই এবং অন্যান্য আটক কেন্দ্রকে আত্মসমর্পণকারীদের জন্য নিরাপদ আশ্রয়স্থল হিসাবে ব্যবহার করা যেতে পারে। অর্থাৎ আওয়ামী লীগের মন্ত্রিসভার যে সমস্ত লুটেরারা আছে, এমপিদের মধ্যে যারা লুটেরারা আছে, তাদেরকে আশ্রয় কেন্দ্রগুলিতে নিয়ে যেতে পারে। সকল অবৈধ অস্ত্র সাময়িকভাবে নিকটস্থ আইন প্রয়োগকারী প্রতিষ্ঠানে জমা দিতে হবে। আওয়ামী লীগের কাছে অনেক অবৈধ অস্ত্র রয়েছে, প্রত্যেক উপজেলায়, প্রত্যেক জেলায় এবং ঢাকা মহানগরে তারা সেটা প্রদর্শন করেছে। বিগত 15 বছরে পুলিশের কাছে রেকর্ড আছে কাদের কাঁধে অস্ত্র আছে। এই অস্ত্রগুলি জমা দিতে হবে। 1909 সাল থেকে ইস্যুকৃত সকল আগ্নেয়াস্ত্র লাইসেন্স স্থগিত করতে হবে, যা তদন্ত সাপেক্ষে পুনর্বহাল করা যেতে পারে। অর্থনীতিকে পুনর্জীবিত করতে সর্বসাধারণের প্রতি অনুরোধ, বন্দর, কাস্টমস এবং সকল সরকারি সেবা দ্রুততম সময়ে পুনরায় স্বাভাবিককরণ, নিরাপত্তা নিশ্চিত সাপেক্ষে গার্মেন্টস সহ সকল ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে স্বাভাবিক কার্যক্রম করার আহ্বান জানাই। প্রবাসী ভাইদের বৈধ পন্থায় রেমিটেন্স পাঠানোর উদাত্ত আহ্বান জানাই। বিশেষ করে নবনিযুক্ত যারা সরকার আজকে হবেন তাদের প্রতি আমাদের কতগুলি বিশেষ বিশেষ আবেদন রয়েছে। ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের এবং তাদের পরিবারের ক্ষতিপূরণ, পুনর্বাসন এবং সরকারি তত্ত্বাবধানে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করুন। সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, সিঙ্গাপুর ইত্যাদি রাষ্ট্রে এই আন্দোলনের কারণে সাজাপ্রাপ্ত এবং বহিষ্কৃত বাংলাদেশি ভাইদের মুক্তি, পুনর্নিয়োগ বা পুনর্বাসনের ব্যবস্থা নিতে হবে। 2009 সাল থেকে যারা উপযুক্ত প্রমাণাদি ছাড়াই রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন তাদের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা তুলে নিতে হবে এবং যারা গ্রেপ্তার ও বন্দী হয়েছেন তাদের অবিলম্বে মুক্তির ব্যবস্থা করতে হবে।
প্রাক্তন সংসদ সদস্য ইলিয়াস আলী সহ সরকার কর্তৃক অপহৃত, নিহত এবং গুম করা ব্যক্তিদের তালিকা তৈরি করে বিচার নিশ্চিত করতে হবে এবং এর জন্য প্রয়োজনে স্বতন্ত্র তদন্ত কমিশন গঠন করতে হবে। 1996 সালের পর থেকে মুক্তিযোদ্ধা তালিকায় যে অবৈধ ও অযৌক্তিক নাম সংযোজন করা হয়েছে তা বাতিল করতে হবে এবং ওই সকল মুক্তিযোদ্ধাদের পুষ্যদের সরকারি চাকরিতে নিয়োগ যারা পেয়েছে তাদের সেই নিয়োগ বাতিল করতে হবে। তাহলে যারা আন্দোলন করেছে তাদের মধ্যে যারা উপযুক্ত, এই ছেলেদের চাকরি পাওয়ার পথটা প্রশস্ত হবে। স্বৈরাচারী এবং সন্ত্রাসী সংগঠন হিসাবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এবং নিষিদ্ধ করতে হবে। স্বৈরাচারী সরকারের সাথে সংশ্লিষ্ট সকল অভিযুক্ত এবং পলাতক ব্যক্তিদের উপযুক্ত তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করতে হবে, তাদের অবৈধ সম্পদ জব্দ করতে হবে এবং বিদেশে পাচারকৃত সম্পদ প্রত্যার্পণের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাতে হবে। বাংলাদেশের স্থল, জল এবং বিমানবন্দর দিয়ে কোনো অভিযুক্ত ব্যক্তি যেন পলায়ন করতে না পারে বা অপরাধের অনুপ্রবেশ করতে না পারে, সে ব্যবস্থা গ্রহণ করতে হবে কঠোরভাবে। উপযুক্ত পরিবেশ সৃষ্টি হওয়া মাত্র শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করতে হবে। 6 মাসের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি স্পষ্ট সময়সূচি নির্ধারণ করতে হবে। কমপক্ষে 4টি জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে করার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। সংবিধান সংশোধনের জন্য একটি কমিটি গঠন করতে হবে। সংবিধানে অনেকগুলি বিতর্কিত ধারা রয়েছে, উপধারা রয়েছে, এগুলি বাদ দিতে হবে। জাতির পিতা, এই জিনিসগুলি বাদ দিতে হবে এবং বাংলাদেশের সমস্ত জায়গা থেকে শেখ মুজিব এবং শেখ হাসিনার নাম মুছে ফেলতে হবে। প্রধানমন্ত্রী থেকে প্রজাতন্ত্রের সকল প্রতিষ্ঠানে অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান সহ নির্বাহী পদে কোনো ব্যক্তি সর্বোচ্চ 2 বারের বেশি দায়িত্ব পালন করতে পারবে না। সরকারি, আধা সরকারি, বেসরকারি, স্বশাসিত, স্বায়ত্তশাসিত ও অন্যান্য প্রতিষ্ঠানে সকল প্রতিষ্ঠানগুলিতে সুশাসন, জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। রাজনৈতিক বিবেচনায় নিয়োগ, পদোন্নতি এবং বদলির সুপারিশ প্রথা সম্পূর্ণভাবে বিলুপ্ত করতে হবে। জনপ্রতিনিধি থেকে শুরু করে রাষ্ট্রীয় বেতনভুক্ত সকল কর্মচারীদের সম্পদের তালিকা নিয়মিতভাবে দাখিল করা বাধ্যতামূলক করতে হবে ও জনগণের নিকট উন্মুক্ত রাখতে হবে। সাক্ষ্য প্রমাণ ভিত্তিক পাশাপাশি ও বৈজ্ঞানিক এবং বস্তুগত প্রমাণের উপর জোর দিয়ে নতুন আইন প্রণয়নের দায়িত্ব অর্পণ করে বিশেষ একটি কমিটি গঠন করতে হবে। সরকারি ও বেসরকারি খাতে বিভিন্ন বৈষম্য নিরসনকল্পে একটি কমিটি গঠন করতে হবে। এটা ইংরেজিতে বলে নন ডিসক্রিমিনেশন অ্যান্ড ইকুয়াল অপরচুনিটিস নিশ্চিত করতে হবে সকলের জন্য। উদাহরণস্বরূপ 2023 অনুযায়ী সরকারি অবসরকালীন আয় করমুক্ত, অথচ বেসরকারি অবসরকালীন আয় ইত্যাদি করযোগ্য। অর্থাৎ সরকারে যারা আছে তারা করমুক্ত, তারা যখন রিটার্ন করে তার করমুক্ত, কিন্তু বেসরকারি প্রতিষ্ঠানে যারা চাকরি করে ইউনিভার্সিটিতে বা কলেজে তাদেরকে কর দিতে হয়। এটার একটা সমন্বয় করতে হবে। সকল ক্ষেত্রে সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের ছাত্রদের প্রতি
বৈষম্যমূলক আচরণ পরিহার করতে হবে। প্রাইভেট কলেজে যারা পড়ে বা সরকারি কলেজে যারা পড়ে তাদের মধ্যে বৈষম্য রয়েছে, এই বৈষম্যগুলি দূর করতে হবে। শিক্ষকদের প্রমোশনের ক্ষেত্রে বৈষম্য রয়েছে। আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়কে অনুকরণ করে সমগ্র বিশ্ববিদ্যালয়ে একই ধরনের প্রমোশন পলিসি থাকা যুক্তিযুক্ত। নিম্নোক্ত দুইটি আইন অবিলম্বে প্রণয়ন ও কার্যকর করতে হবে। পেনাল কোড 1860-এর 193 ধারার পরিমার্জন করে মিথ্যা এজাহার, মিথ্যা জবানবন্দি, মিথ্যা মামলা এবং হলফনামা প্রদান ইত্যাদি অপরাধ হিসাবে বিবেচনায় আনতে হবে এবং তার জন্য সর্বোচ্চ 7 বছর শাস্তির বিধান রাখতে হবে। এখন যে যার বিরুদ্ধে ইচ্ছা প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণ করে মিথ্যা মামলা থানায় করে রাখে, মিথ্যা সাক্ষী দেয়, এর কোনো বিচার হয় না। পরে হয়তো 10 বছর 20 বছর ভোগান্তির পরে মামলাটা খারিজ হয়ে যায়। কিন্তু এই যে ভোগান্তিটা হলো, এটার কি হবে? যারা মিথ্যা মামলা করে, মিথ্যা সাক্ষী দেয়, আমি আগেই বলেছি তাদের জন্য 7 বছর শাস্তির বিধান রাখতে হবে, তাহলে এগুলি বন্ধ হতে পারে। তারপরে হলো দি প্রিভেনশন অফ কারাপশন অ্যাক্ট 1947-এর পরিমার্জন করে প্রজাতন্ত্রে যে কোনো কর্মচারী ঘুষ দাবি করলে বা নিলে বা কার্যনির্বাহে অকারণে দীর্ঘসূত্রিতা করলে উপযুক্ত প্রমাণ সাপেক্ষে উক্ত ব্যক্তি, তার স্বামী বা স্ত্রী এবং সকল সন্তানাদি সরকারি চাকরি হইতে বরখাস্ত করা হবে এবং ভবিষ্যতে প্রজাতন্ত্রে যে কোনো চাকরি পাওয়ার ক্ষেত্রে বা প্রজাতন্ত্রের কোনো প্রতিষ্ঠানের সাথে ব্যবসা করার ক্ষেত্রে চিরদিনের জন্য তাদেরকে নিষিদ্ধ করতে হবে। এই ধরনের বিধান আইনের মধ্যে নিয়ে আসতে হবে, না হলে সমাজে সমতা আসবে না, ন্যায় বিচার নিশ্চিত হবে না। সৃজনশীল শিক্ষা ব্যবস্থার নামে সাম্প্রতিক সময়ে প্রবর্তিত কারিকুলাম অত্যন্ত বিতর্কিত, যা বাতিল করতে হবে। মধ্যে চাঁদাবাজি শুরু হয়েছে, নতুন গ্রুপ পুরাতন গ্রুপ বেরিয়ে গেছে, নতুন গ্রুপ তার স্থান দখল করে নিয়েছে। চাঁদাবাজদের কঠোর হস্তে দমন করতে হবে। বিদ্যুৎ, গ্যাস বিল ইত্যাদি সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সর্বসাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে। এই সরকারের জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ হবে, কারণ গরিব মানুষেরা অনেকে অর্ধাহারে অনাহারে জীবন যাপন করছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আনতে হবে। প্রত্যেকটা জিনিসের মূল্য সরকারকে পুনরায় নির্ধারণের ব্যবস্থা নিতে হবে। এবং সর্বশেষ পয়েন্ট, যেটা আমার এখানে লেখা নাই, বিদেশের সাথে অর্থাৎ বহির্বিশ্বের সাথে যে সমস্ত চুক্তি এই স্বৈরাচার লুটেরা করেছে, এই চুক্তিগুলি পুনরায় বিচার বিশ্লেষণ করে প্রয়োজনে বাতিল করতে হবে অথবা স্থগিত করতে হবে। কারণ বাংলাদেশ কারো বাপের সম্পত্তি না, কারো দাদার সম্পত্তি না, এটা হলো জনগণের সম্পত্তি। এখানে লুটেরাদের চিহ্নিত আমরা করেছি, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা আশা করি যারা আজকে শপথ গ্রহণ করবেন তারা নেবেন। সকলের জন্য ন্যায় বিচার, জবাবদিহিতা এবং সকল ক্ষেত্রে সুশাসন নিশ্চিত না হলে আমাদের এই শহীদদের আত্মত্যাগ বিফল যাবে। সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে দুর্নীতিবাজদের বিরুদ্ধে, লুটেরারদের বিরুদ্ধে। আমি আগেই বলেছি, সন্ত্রাসী সংগঠন হিসাবে, লুটেরা সংগঠন হিসাবে আওয়ামী লীগকে তাদের যে নিবন্ধন আছে সেটা বাতিল করতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। পুনরায় আমি শেষ করার আগে নতুন যারা আজকে সরকারে আসবেন
তাদেরকে এলডিপির পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি, আপনাদের শুভকামনা করছি। আমাদের পক্ষ থেকে আমরা সর্বতভাবে আপনাদের সাহায্য সহযোগিতা করতে বদ্ধপরিকর। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।